হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের এই বছর সেকেন্ড ইউনিট টেস্ট বাংলার পরীক্ষা হবে 50 নম্বরের এবং সময় দেবে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। তো আমি এই ভিডিওটা পুরো যে নতুন তোমাদের নাম্বার বিভাজন হলিস্টিক কার্ড অনুসারে বানিয়েছি এবং এই ভিডিওতে আমি তোমাদের সিলেবাস, নম্বর বিভাজন এবং একটা নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তর আলোচনা করব। তো যে প্রশ্নগুলো আমি দেবো সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল। ওকে, তো চলো প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিই। তো সিলেবাসের মধ্যে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে সাহিত্য মেলা থেকে দাঁড়াও, পল্লী সমাজ, ছন্নছাড়া, গাছের কথা, হাওয়ার গান, কি করে বুঝবো, পারাগার দুপোহর ভালোবাসি, নাটোরের কথা, স্বদেশিকতা, গড়াই নদীর তীরে, একটাই আছে। পথের পাঁচালী হচ্ছে নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ এবং ভাষাচর্যা হচ্ছে বাক্যের রূপান্তর, বাক্যের বিভিন্ন পদ, একটি শব্দের একাধিক অর্থের প্রয়োগ এবং পত্র রচনা আছে। ওকে, এই হচ্ছে তোমাদের সিলেবাস। এবার নাম্বার বিভাজনটা দেখে নাও। তো গদ্য থেকে তোমাদের 2টো এমসিকিউ, কবিতা থেকে 2টো, ব্যাকরণ থেকে 8টা, টোটাল 12টা। এবং 1 নম্বরের প্রশ্ন গদ্য থেকে 4টে, কবিতা থেকে 4টে এবং সহজ পাঠ থেকে 4টে। 3 নম্বরের প্রশ্ন দুটো দুটো করে থাকবে, গদ্য, কবিতা আর সহজ পাঠ থেকে, আর একটা পত্র রচনা থাকবে। এখানে 2টো দিয়েছে, বিভিন্ন স্কুলে বিভিন্ন থাকতে পারে। তো এই হচ্ছে তোমাদের টোটাল 50 নম্বরের একটা প্রশ্নর প্যাটার্ন। এটা পর্ষদ থেকে দিয়েছে, তোমাদের বিভিন্ন স্কুলে প্রশ্ন প্যাটার্ন অনেকটা এরকমই হবে। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলি, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। আর এই ভিডিওটাকে তোমরা হোয়াটসঅ্যাপে কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, স্ট্যাটাস দিয়ে দেবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ একের দাগে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 12টি আছে। তো প্রথম বলছে গোপাল সরকার। গোপাল সরকার বেনি রমেশের নাকি রমার আকবরের কর্মচারী? কার কর্মচারী? হচ্ছে রমেশের। ঠিক আছে, গোপাল সরকার রমেশের কর্মচারী। এরপরে বলছে কি করে বুঝবো গল্পটা কার? গল্পটা কার, কি করে বুঝবো? এই গল্পটি হচ্ছে আশাপূর্ণা দেবীর। 1-3 বলছে গলির মোড়ে দাঁড়িয়ে আছে। গলির মোড়ে কে দাঁড়িয়ে আছে? হচ্ছে গাছ। নেক্সট বলছে ডিঙি তীরে বেঁধে রেখে গিয়েছে। ডিঙিটি বাঁধা আছে বট গাছে, চালতা গাছে, হিজল গাছে নাকি আম গাছে? তো ডিঙিটি হচ্ছে হিজল গাছে বাঁধা আছে। এরপর আনন্দ দুঃখ প্রকাশ পায়। আনন্দ দুঃখ প্রকাশ পায়, এটা কি অনুজ্ঞাসূচক, বিস্ময়সূচক নাকি প্রশ্নবোধক নাকি আবেগসূচক? তো এটা হচ্ছে বিস্ময়সূচক। আনন্দ দুঃখ প্রকাশ পায়। এরপরে 1-6 বলছে গান্ধীজি হলেন জাতির জনক। রেখাঙ্কিত পদটি, এই যে গান্ধীজি, এটা কি? এটা হচ্ছে বিশেষ্য পদ, নাম বোঝাচ্ছে গান্ধীজি, তো বিশেষ্য পদ। এরপরে 1-7 বলছে সুখে থেকো। রেখাঙ্কিত পদটি হলো সুখে থেকো, এটা কি? বিশেষণ, ক্রিয়াপদ, অব্যয় নাকি সর্বনাম? সুখে থাকে, এটা হচ্ছে বিশেষণ পদ, সুখে থাকা। ওকে, নেক্সট বলছে 1-8 ইস একটুর জন্য ট্রেন ধরতে পারলাম না। রেখাঙ্কিত পদটি কোন পদ? পদটা দেখতে হবে। ইস পদটি হচ্ছে অব্যয় পদ। এরপরে 1-9 বলছে আহা কি দেখিলাম। বাক্যটি হলো কি ধরনের? নির্দেশক, প্রশ্নবোধক, বিস্ময়সূচক নাকি অনুজ্ঞাবাচক? তো এটা হচ্ছে বিস্ময়সূচক বাক্য। এরপরে চলে যাব 1-10 বলছে আগে তো দেখা করো তারপর ভাবা যাবে। তো অব্যয়টি, এই যে তো অব্যয়টি কি? তো অব্যয়টি হচ্ছে আলংকারিক। এরপরে 1-11 বলছে সভয়ে পাটনি কহে। নিম্নরেখ পদটি হলো, এই সভয়ে পদটি কীরকম পদ? এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এরপরে 1-12 বলছে আমি এবং সুভাষ কলকাতায় যাব। এই বাক্যে বিশেষ্য পদের সংখ্যা কটা? এই বিশেষ্য পদের সংখ্যা হচ্ছে 2টো, আমি আর সুভাষ। ওকে, হয়ে গেল। তো এমসিকিউ আমাদের হয়ে গেল। এবার চলে যাবো আমরা হচ্ছে 1 নম্বরের সংক্ষেপে উত্তর দেওয়া। তো দেখতে পাচ্ছ 2-এর দাগে আছে 12টা দিয়েছি। 2-1 বলছে মানুষ বড় কাঁদছে। মানুষ কাঁদছে কেন? তো জীবন যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে মানুষ কাঁদছে। 2-2 বলছে হাওয়াদের কি নেই? হাওয়াদের কি নেই? হাওয়াদের থাকার জন্য নিজস্ব ঘর বাড়ি নেই। 2-3 বলছে চেঁচিয়ে উঠল সমস্যায়। কারা কি বলে চেঁচিয়ে উঠল? তো ছেলে ছোকরার দল প্রাণ আছে এখনও প্রাণ আছে বলে সমস্বরে চেঁচিয়ে উঠল। ওকে, এরপরে বলছে 2-4 জলসিঁড়িটির পাশে ঘাসে কি দেখা যায়? তো জলসিঁড়িটির পাশে ঘাসে কি দেখা যায়?
জলসিঁড়িটির পাশে ঘাসে বুনো চাল তার নুয়ে পড়া ডালগুলি দেখা যায়। নেক্সট দেখো 2-5 বলছে বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়। বৃক্ষ শিশু হচ্ছে বীজের কঠিন ঢাকনার মধ্যে বৃক্ষ শিশু নিদ্রা যায়। 2-6 বলছে বুকু কোন স্কুলে পড়তো। আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে বুকু পড়তে যায়। তারপরে 2-7 বলছে নাটোরের কথা গদ্যাংশে নাটোর কে। নাটোর হচ্ছে মহারাজা জগদীশচন্দ্র রায়। এরপরে 2-8 বলছে জ্যোতিদাদার উদ্যোগে আমাদের একটি সভা হয়েছিল। জ্যোতিদাদা কে ছিলেন। জ্যোতিদাদা হচ্ছে যতীন্দ্রনাথ ঠাকুর। এখানে জ্যোতিদাদা বলতে যতীন্দ্রনাথ ঠাকুরকে বোঝানো হয়েছে। 2-9 বলছে অপু ও দুর্গার মধ্যে কী নিয়ে ঝগড়া হয়ে মুখ দেখাদেখি বন্ধ হয়েছিল। তো তাদের মধ্যে দেশি কুমড়ার শুকনো খোলার নৌকা নিয়ে কিন্তু তাদের ঝগড়া হয়ে মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেছিল। এবারে 2-10 বলছে রানুর দিদির বিবাহ উপলক্ষে যে ছোট্ট একটি মেয়ের সঙ্গে দুর্গার বন্ধুত্ব হয় তার নাম কি। তো বন্ধুত্ব হয় তার নাম কি, ছোট্ট মেয়েটির নাম ছিল টুনি। নেক্সট 11টা বলছে গাঙ্গুলি বাড়িতে অপুর কখন নিমন্ত্রণ থাকে। তো চৈত্র বৈশাখে রামনবমী দোলের দিনে কিন্তু নিমন্ত্রণ থাকে। 2-12 বলছে তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল। কার মুখ কোন স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠেছিল। তো পাতাল করে তরকারি খেয়ে দুর্গার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠেছিল। তো 1 নম্বরের প্রশ্নগুলো হয়ে গেল। এবার আমরা চলে যাব হচ্ছে নেক্সট আমাদের 3 নম্বরের প্রশ্ন। দেখো 3-এর দাগে বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। আমরা সব প্রশ্ন করবো, আমি 3টে প্রশ্ন দিয়েছি, 3টের মধ্যে 2টো করবা। তো দেখো 1 বলছে মোরা নালিশ করিতে পারিব না। কে এ কথা বলেছেন। বক্তা নালিশ করতে পারবে না কেন। তো দেখো রমাদেব পীরপুরের প্রজা আকবরে এই কথা বলেছে। তো নালিশ কেন করতে পারবে না সেটা দেখো, আকবর একজন প্রকৃত লাঠিয়াল, তার আত্মসম্মানবোধ প্রবল, সে জানে লাঠিতে জয় পরাজয় আছেই। রমেশের লাঠির আঘাতে সে আহত হয়, তার মাথা দিয়ে রক্ত ঝরে, কিন্তু 5খানা গায়ের লোকে তাকে সর্দার বলে মানে, তাই পরাজিত হলেও সে আত্মমর্যাদা হারাতে রাজি নয়। নালিশ করলে তার সম্মানহানি ঘটবে, সে সর্দার হিসাবে অপমানিত হবে। তাছাড়া সর্দারের এই কথায় ছোট বাবু রমেশের প্রতি শ্রদ্ধাও পরিস্ফুট হয়, কারণ রমেশ নিজের স্বার্থে নয় গ্রামবাসীদের স্বার্থে 100 বিঘা জমি বাঁচাতে বাঁধ কাটার কাজে তাদের বিরুদ্ধে লাঠি ধরেছে। তাই কোনোভাবে সে সদরে গিয়ে তার চোট দেখাতে পারবে না বা থানায় গিয়ে মিথ্যা অভিযোগও কিন্তু জানাতে পারবে না। এরপরে দেখো 3-2 বলছে নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়। উপায়গুলি পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো। তো বীজ ছড়ানোর প্রক্রিয়া সম্পর্কে লেখক জানিয়েছেন। প্রথমত বীজ কীভাবে ছড়াবেন লেখক বলেছেন পাখিরা ফল খেয়ে দূর দূর দেশে বীজ নিয়ে যায়, ফলে অনেক জনমানবহীন দ্বীপেও কিন্তু গাছ জন্মে যায়। পাখিরা হচ্ছে ফল খায় এবং উঠতে উঠতে কোনো জায়গার উপর দিয়ে গেল, সেখানে তারা ওই বীজটাকে পটির মাধ্যমে ফেলে দিল। এছাড়া অনেক সময় বীজ প্রবল বাতাসে উড়ে গিয়েও দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। বিশেষত শিমুল গাছের ফল রৌদ্রে ফেটে যাওয়ার পর তার বীজ তুলোর সঙ্গে কিন্তু উড়ে বেড়াতে থাকে। এইভাবে দিনরাত দেশান্তরে বীজ ছড়িয়ে পড়ে। নেক্সট দেখো 3-3 বলছে ও কি কাণ্ড করেছো তুমি। কে কি কাণ্ড করেছে। তো দেখো কে কি কাণ্ড করেছে, আশাপূর্ণা দেবীর রচিত কি করে বুঝবো গল্প থেকে গৃহীত উদ্ধাত্তংশটিতে বুকুদের বাড়িতে বেড়াতে আসা তারই বয়সী ছেলে ডাম্বল কাণ্ডটি করেছে। বুকুদের বাড়ির একটি ঘরের দেওয়ালে সাঁটিয়ে রাখা বইয়ের আলমারিটার একটি পাল্লা ধরে ডাম্বল এমন জোরে ছ্যাঁচকা টান মেরেছে যে চাবি বন্ধ কলটি বন্ধ অবস্থাতেই পাল্লার সঙ্গে কিন্তু খুলে বেরিয়ে এসেছে। তারপর সেখানে সাজানো বইগুলি থেকে একসঙ্গে 3-4টি বই নামিয়ে তাতে ছবি নেই বলে ঘৃণা ভরে সেগুলোকে মাটিতে কিন্তু ফেলে দিয়েছে। এরপরে 4-এর দাগেরগুলো দেখো। 4-এর দাগেও 3টে প্রশ্ন দিয়েছি, 2টো করতে হবে। তো 1-একটা বলছে পাড়াগার দুপোহরকে কবি কতটা ভালোবেসেছেন তা নিজের ভাষায় লেখো। তো দেখো পাড়াগাঁয়ের দ্বিপ্রহরকে কবি ভালোবাসেন কারণ সেখানকার দুপুরবেলার রৌদ্রে যেন স্বপ্নের গন্ধ লেগে থাকে। সেই স্বপ্নের আবেশে কবির মনে কোনো গল্প কোনো কাহিনী যে বাসা বাঁধে তা কেউ বলতে পারে না। এ কথা বলতে পারে শুধু মাঠ ও মাঠের শঙ্খচিল, কারণ কবির
হৃদয় তাদের কাছে বহু যুগ থেকে কথা শিখেছে। দুপুরে জলসিঁড়ি, নদীর পাশে বুনো চাল তার শাখাগুলি নুয়ে পড়ে, জলে তাদের মুখ দেখা যায়। ফলে মালিকহীন ডিঙি নৌকাকে ভাঙতে দেখা যায়। পাড়াগার দুপুরবেলা অপরূপ রূপে ও বিষণ্ণতার কবি মনে মাধুর্যময় স্বপ্নাবেশ দিয়ে যায়। কবির চোখে মায়া কাগজ এঁকে নেয়। তাই সব মিলিয়ে পাড়াগাঁয়ের পুকুরবেলায় প্রকৃতিকে কবি খুব ভালোবাসেন। তারপর আমরা 4-2 করব। বলছে, যেন একখানি সুখের কাহিনী নানা আঁকড়ে ভরি। আখর শব্দের অর্থ কী? সুখের কাহিনী সংক্ষেপে বর্ণনা করো। তো আখর শব্দের অর্থ হচ্ছে অক্ষর বা বর্ণ। তো সুখের যে কাহিনী সেটা দেখো। বলছে, পাঠ্য কবিতাতে কবি জসিমউদ্দিন সুখের অনেকগুলি ছবি এঁকেছেন। এই সুখের চিত্রের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে মটরের ডাল, মুসুরের ডাল, কালো জিরা, ধনে এবং লঙ্কা মরিচ দিয়ে যে সুন্দর আলপনার মতো আঁকা হয়েছে সেই চিত্রটি। এই চিত্র উপদ্রবহীন শান্তিপূর্ণ সুখের নীড়ের কথা মনে করিয়ে দেয়। গ্রামের অতি পরিচিত শাক সবজির একত্র সমাবেশ আমাদেরকে মুগ্ধ করে। মটর, মসুর, কালোজিরা, ধনে, লঙ্কা, মরিচ একসঙ্গে উঠোনে শুকাতে দেওয়া শস্য শ্যামলা বঙ্গভূমির কথা মনে করিয়ে দেয়। তাই এই চিত্রটিকে আমার ভালো লেগেছে। তো হলো এবার 4-3 দেখো। 4-3 কি বলছে? বলছে, মানুষ বড় কাঁদছে। কি কারণে কবি এই কথা বলেছেন? তো দেখো, সমগ্র পৃথিবী জুড়েই চলছে ক্ষমতার রাজনীতি। ফলে রাজনীতি, অর্থনীতি ও ক্ষমতায়নের খেলায় সময়ও অস্থির। দুটো বিশ্বযুদ্ধ, ঠান্ডা লড়াই, বিচ্ছিন্নতাবাদ, উগ্রপন্থী মানসিকতা মানুষকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। সমাজমনস্ক কবি শক্তি চট্টোপাধ্যায় জীবনকে দেখেছেন কঠিন বাস্তবের মাটি থেকে। যেহেতু সমাজের বিকৃতি ও ব্যতিচার দেখে কবি মর্মাহত। সমাজের জটিল আবর্তে পড়ে মানুষ অসহায় হয়ে পড়েছে। এরই সঙ্গে স্বার্থন্বেষী মানুষেরা মেতে উঠেছে অত্যাচার ও উৎপীড়নের খেলায়। তারা বিচ্ছিন্ন ও আত্মকেন্দ্রিক হয়ে জীবন যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। এই সমস্ত মানুষদের জন্য কবি খুবই মর্মাহত হয়েছেন। তাই তিনি মানুষেরই কাছে মানুষেরই কান্নার কথা তুলে ধরেছেন। তো হলো এবার দেখো 5 দাগে দুটো দিয়েছি। তো অমলাকে তার সঙ্গে কিভাবে অপুর পরিচয় হয়েছিল। তো অমলাকে দেখো, একবার অপু বাবার সাথে তার শিষ্য লক্ষণ মহাজনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তারই প্রতিবেশীর মেয়ে ছিল হচ্ছে অমলা। তো অমলাদের বাড়িতে অপুর নিমন্ত্রণ ছিল। অমলায় অপুকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। এই সূত্রেই অপুর সাথে অমলার আলাপ। বিকেলে খেলতে গিয়ে অপুর বা পাশের বেড়ার ফাঁকে আটকে গেলে অমলাই অপুকে সেখান থেকে উদ্ধার করে ও তার পায়ে পাথরকুচির পাতা বেটে লাগিয়ে দেয়। পরে অপু অমলাদের বাড়ি খেলতেও যায়। সে অমলা নানা রকম খেলনা দেখে আশ্চর্য কিন্তু হয়ে যায়। তো এবার 5-2 দেখো। 5-2 বলছে, তাহার বাবা বলিল, ওই দেখো খোকা রেলের রাস্তা। কার বাবা কথা বলা হয়েছে? রেলের রাস্তা দেখে খোকা কি বলেছিল? তো উল্লেখিত প্রশ্নে ছোটদের পথের পাঁচালী গল্পের প্রধান চরিত্র অপুর বাবা কিন্তু হরিহরের কথা বলা হয়েছে। তো রেলের রাস্তা দেখে খোকা কি বলেছিল? দেখো, রেলের রাস্তা দেখে খোকা অর্থাৎ অপু খুব অবাক হয়েছিল এবং মজা পেয়েছিল। বিস্ময়ের সঙ্গে তার মনে এক আনন্দ মিশ্রিত অনুভূতির সৃষ্টি হয়েছিল। তার কেবলই মনে হচ্ছিল যে রেলের রাস্তা কেমন সহজভাবে তার সামনে এসে পড়েছে। রেলের রাস্তা দেখে তার স্বভাব কৌতূহলী, মনে জাগে নানান প্রশ্ন। সে তার বাবাকে নানান প্রশ্নের জোরবার করে তোলে। তার শিশু মনে রেলগাড়ি দেখার স্বাদও জাগে, কিন্তু রেলগাড়ি 2 ঘন্টা পরে আসবে বলে সেই যাত্রার তার আর রেলগাড়ি দেখা হয়ে ওঠে না। ওকে, এবার 6টা হচ্ছে চিঠি লেখো। দেখো 6-1 তোমার এলাকা খুব ইম্পর্টেন্ট, এই চিঠিটা ভালো করে পড়বে। বলছে, তোমার এলাকায় রাস্তায় বর্ষাকালে জল জমে যায়। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্র সম্পাদকের কাছে কিন্তু একটা পত্র রচনা করতে হবে। ঠিক আছে, যে রাস্তায় জল জমে যায়। তো দেখো, এটা অন্যটা প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নটা আমি তোমাদের স্ক্রিনে পরে দেখিয়ে দিচ্ছি। প্রশ্নটা অন্য দেওয়া হয়েছে। যাই হোক, এই উত্তরটা দেখে না, আমি প্রশ্নটা তোমাদের পরে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে, বিদ্যালয়ের সামনে অনিয়ন্ত্রিত যানবাহন চলা
বন্ধ হোক, ঠিক আছে। তো দেখো প্রথমে এদিকে লিখবে হচ্ছে সম্পাদক সমীপিসু আনন্দবাজার পত্রিকা 6 প্রফুল্ল সরকার স্ট্রিট কলকাতা, তবে একটা পিন নাম্বার দিয়ে যে ডেটে লিখবে তার তারিখটা এখানে দেবে। তো এটুকু মোটামুটি সেমই রাখবে। তার বিষয় লিখবে, যে বিষয়টা দেবে আমরা যেমন বিদ্যালয়ের সামনে অনিয়ন্ত্রিত যানবাহন চলা বন্ধ করা হোক, তারপরে লিখবে আমি নদিয়া জেলার, বা তোমরা যে জেলা সে জেলার লিখে নিজের স্কুলের নামটা লিখে একজন ছাত্র, ইদানিং আমাদের স্কুলের সামনে যানবাহন চলাচলের মাত্রা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে, চালকরা অনিয়মিতভাবে রাস্তার গাড়ি চালাচ্ছে, এতে স্কুলের ছাত্রছাত্রীরা সবসময় সমস্যার সম্মুখীন হচ্ছে। স্কুলের সামনে এভাবে অনিয়মিতভাবে যানবাহন চালানো একটা অমার্জনীয় অপরাধ। আমরা ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা সকলে এই বিষয়ে যানবাহন চালকদের কাছে আবেদন করছি, কিন্তু কোনো লাভ হয়নি। তাই আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে আমি এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এছাড়া স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যেও একটু সচেতনতা গড়ে তোলা জরুরি। আপনাদের সাহায্য ছাড়া এই সচেতনতা গড়ে তোলা অসম্ভব। আশা করি এই বিষয়টি গুরুত্ব বিবেচনা করে আমার পত্রিকাটি প্রকাশ করে আপনি বাধিত করবেন। নমস্কার তন্ত্রে নিজের নামটা এখানে লিখে দেবে, আর এই ঠিকানা, নিজের ঠিকানাটা কিন্তু এখানে লিখে দেবে। তো এইভাবে কিন্তু তোমরা লিখবে। তো আর একটা লিখতে পারো, এটাও তোমরা প্র্যাকটিস করবে। তোমার নিজ নিজ লেখায় যে কোনো একটি সমস্যার কথা উল্লেখ করে সমাধান চেয়ে পৌরপিতার নিকট একটা আবেদনপত্র লেখো। এটা তোমরা নিজে নিজে প্র্যাকটিস করো, না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের লিখিয়ে দেবো। ওকে, এবং আমাদের লাস্ট প্রশ্ন, হাত ও কাঁচা শব্দ দিয়ে ভিন্ন ভিন্ন অর্থে অর্থবহ দুটি করে বাক্য রচনা করো। তো দেখো, হাত দিয়ে হাত পাতা, সাহায্য চাওয়া, হাত পাতা মানে কি? সাহায্য চাওয়া। অভাব হলেও আমার কাছে কোনোদিন হাত পাতবো না, অভাব হলেও তোমার কাছে কোনোদিন হাত পাতবো না, মানে অভাব হলেও তো আমি সাহায্য চাইবো না। তবে হাত যশ মানে কি? সিদ্ধ হস্তের জন্য সুনাম। তো অল্প দিনেই অমিত ডাক্তার বেশ হাত যশ করেছেন, অর্থাৎ সুনাম আয়োজন করেছেন। এরপরে কাঁচা দিয়ে কাঁচা রাস্তা, অস্থায়ী গ্রামের রাস্তা, কাঁচা রাস্তায় বর্ষার জল কাদায় পিছল হয়ে আসে। এবারে কাঁচা ঘুম মানে অসম্পূর্ণ ঘুম, কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় কুম্ভকর্ণ বিকট চিৎকার করে উঠল। তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট বাংলার একটা নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্নই চলে আসবে। আর তোমরা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের কীরকম ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে আমি সেই রকম ভিডিও কিন্তু তোমাদের জন্য বানাবো। আর তোমরা যদি কারো পিডিএফটা তোমরা কিনতে চাও তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, নাম হচ্ছে লানুইজ জয় পিডিএফ, সেখানে তোমরা পেয়ে যাবে। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, নাম্বারটা দেওয়া আছে, সেখানে তোমরা আমাকে SMS করবে যে স্যার আমি পিডিএফ কিনতে চাই। ক্লাস আর সাবজেক্ট লিখবে, একটা পিডিএফের দাম হচ্ছে কিউআর দিয়ে দেবো, 10 টাকা পেমেন্ট করলেই তোমরা কিন্তু পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো যারা যারা কিনতে চাও তারা SMS করবে, পিডিএফের দাম 10 টাকা করে। ওকে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।